ছিলেন এবং ঢাকা মহানগর যখন একটাই ছিল এবং যখন আওয়ামী লীগ ভাঙে নাই, জাসদ বা অন্যান্য দল আওয়ামী লীগ যেগুলো রয়েছে সেগুলো ভয় নাই, সেই অবিভক্ত ঢাকার অবিভক্ত শ্রমিক লীগের ঢাকা মহানগরের প্রেসিডেন্ট ছিলেন মৌলানা আব্দুল মতিন। অনেক গুরুত্বপূর্ণ পদ। বেসিক্যালি পুস্তক পাঠায় সমিতির নেতা, কিন্তু পাশাপাশি তিনি ঢাকার আরো বহু সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। আমি 68 সাল থেকে ট্রেড ইউনিয়ন করি, কিন্তু আমি জয়দেবপুরে ট্রেড ইউনিয়ন করেছি ঢাকায়। ঢাকায় যারা ট্রেড ইউনিয়ন করতো তাদের জানতাম, তাদের নাম শুনতাম। আর যেহেতু ঢাকায় যারা ট্রেড ইউনিয়ন করতেন অনেক পত্র পত্রিকা তাদের নাম একটু বেশি আছে। কিন্তু স্বাধীন হওয়ার পরে মেশিন টুলস ফ্যাক্টরি একটা অফিস হয়েছিল 83 মতিঝিলে, আর ঠিক তার পাশে 86 মতিঝিলে মৌলানা আব্দুল মতিন সাহেব একটা অফিস করেছিল। এবং শ্রমিক নেতার হওয়ার কারণে সেই সময় তার সঙ্গে যোগাযোগটা বেশি। পরবর্তী পর্যায়ে যখন জাগো ফ্রন্ট হয়, জাগো দল হওয়ার পরে ন্যাপ, মুসলিম লীগ, ইউপিপি, তফসিলি জাতি ফেডারেশন এবং লেবার পার্টির সমন্বয়ে যে জাগো ফ্রন্ট হয়েছিল, সেই সময় তার সঙ্গে ঘনিষ্ঠতা আমাদের আরো বেড়েছিল। তিনি জাগো ফ্রন্টের একজন নেতা ছিলেন। এক ধরনের আমরা মৌলানা ভাসানীর অনুসারে মনে করতে পারি, কিছু হতে চাইতেন না, আবির্ভূতে যুক্ত হয়। ইউপিপির সভাপতি ক্যাপ্টেন হালিম চৌধুরী, সহসভাপতি কর্নেল আকবর সহ অনেক নেতা বিএনপিতে যুক্ত হয়। আপনার মুসলিম লীগের শাহিদুর রহমান সাহেব সহ অনেক মুসলিম লীগের নেতারাই তফসিলি ফেডারেশনের কয়েকজন নেতা বিএনপির সঙ্গে যুক্ত হয়েছিল। লেবার পার্টি ছোট পার্টি, কিন্তু লেবার পার্টি বিএনপিতে যুক্ত হয় না। তার পরিচয় বহাল রেখে কখনো খুব গুরুত্বপূর্ণ হয় নাই, কিন্তু তার স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে মৌলানা মতিন সাহেব 1996 সালে তিনি ইন্তেকাল করেছেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাকে বেহেশত নসিব করেন। আবার জাসদ পরিত্যাগ করে লেবার পার্টি করলেন। কেন তিনি শহীদ জিয়ার সঙ্গে যুক্ত হলেন জাগো ফ্রন্টে, এইটা যদি একটু বিবেচনা করি আমরা বুঝবো যে তার মধ্যে এক ধরনের আবেগ কাজ করেছে, দেশপ্রেম, সাধারণ মানুষের প্রতি দায়বোধ কাজ করেছে। আওয়ামী লীগ যখন প্রবল ক্ষমতায় অধিকারী, স্বাধীন বাংলাদেশে খুবই ক্ষমতাশালী রাজনৈতিক দল, তার ঢাকা মহানগরী তার একটা অঙ্গ দলের এত বড় নেতা হয়ে তিনি আওয়ামী লীগ পরিত্যাগ করে জাসদে চলে গেল, যেটা বিরোধী দল। অর্থাৎ ক্ষমতার ব্যাপারে তার আগ্রহ ছিল না, ক্ষমতার মাধ্যমে কিছু অর্জনেরও আগ্রহ ছিল, কিন্তু তার যে দায়বোধ শ্রমজীবী মানুষের প্রতি, এটা তাকে তাড়া করেছে। উনি মনে করেছেন আওয়ামী লীগের থেকে এটা সম্ভব না, সেই জন্য জাসদে এসেছে। জাসদে তিনি যা চেয়েছিলেন হয়তো ওই সময়কার জাসদে তিনি সেটা পান নাই, যার জন্য তিনি একটা নতুন দল করলেন এবং নাম দিলেন লেবার পার্টি, শ্রমিকদের রাজনীতি।
কোনো দিক থেকে কোনো ইন্ডিকেটারেই তো আমরা কোনো আশার দিক দেখছি না। এই ঢাকা মহানগর বিশ্বের অন্যতম দূষিত শহর, এর বায়ু দূষিত, এখানে যা কিছু হচ্ছে সবই প্রায় দূষিত কাজ হচ্ছে। ব্যাংক লুট হয়। আওয়ামী লীগের অর্থমন্ত্রীকে আমরা বলতে শুনেছি কোন একটা ব্যাংকের চুরি নিয়ে বলেছেন যে এটা তো সাগর চুরি, এটা মহাসাগর চুরি। কিন্তু কোনো বিচার হয়নি। এবং উনি নিজেও বলেছেন যে এর মধ্যে এমন সব লোকজন জড়িত যেটার বিচার করা, এবং তার ফলাফল আমরা দেখলাম যে আমাদের দেশে চুরি চামারি করে কিছু লোক দেশে না বিদেশে পর্যন্ত অনেক বড় বড় সম্পদশালী ব্যক্তি হয়ে গেছে। একটু আগে আপনারা শুনলেন যে আমাদের রিজার্ভ কমছে, এবং এটা বাড়ার কোনো লক্ষণ কেউ দেখছে না। ঋণ করে বাড়ানোর চেষ্টা হচ্ছে। এখন বাংলাদেশ ব্যাংকের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে তারা আশা করছে যে IMF এর পরের কিস্তিতে পেলে রিজার্ভটা কিছু বাড়বে। তার মানে ঋণ করে রিজার্ভ বাড়ানো, এটা কতটা রিজার্ভ ভাবা দরকার। আমার সম্পদ কত, এটা বৃদ্ধি দেখানোর জন্য যদি আমাকে ঋণ করে দেখাতে হয়, তাহলে এটা আসলে প্রকৃতপক্ষে কোনো বৃদ্ধি না। আমাদের প্রবাসী আয় কমে যাচ্ছে, আমাদের রপ্তানি আয় হুমকির মুখে। তাহলে আয় বাড়ার আর সুযোগটা কোথায়? আমাদের অনেকগুলি দেশ থেকে আমাদের প্রবাসী শ্রমিকরা টাকা পাঠায়, কিন্তু ভারতের রিজার্ভ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী শুধু বাংলাদেশ থেকে ভারতীয় কর্মজীবীরা যে পরিমাণ অর্থ রেমিটেন্স পাঠায় ভারতে, তার পরিমাণ আমাদের বহু দেশ থেকে আমাদের প্রবাসীরা যত টাকা পাঠায় তার চেয়ে বেশি। একটু বিবেচনা করা কি দরকার আছে যে এত টাকা যে বিদেশি মুদ্রায় চলে যাচ্ছে, এটা বন্ধ করার কোনো পথ আছে কিনা? আবার 2 লক্ষ শ্রমিক বাইরে পাঠিয়ে যে টাকা আমার উপার্জন হয়, তার চেয়ে অনেক বেশি টাকা চলে যাচ্ছে আমার। এটা ঠেকানোর জন্য কোনো চেষ্টা আছে? যে কাজ করে তারা এই টাকা উপার্জন করে নিয়ে যাচ্ছে, ওই কাজ আমাদের দেশের লোককে দিয়ে যদি আমরা করাতে পারি, তাহলে তো এটা হয় না। যেমন আগ্রহ নাই আমাদের দেশে যে গ্যাস সন্ধান করে, গ্যাস উত্তোলন করে আমার দেশের প্রয়োজন মেটানো, এর চেয়ে বরঞ্চ LNG আমদানি করা, এদিকে সরকারের আগ্রহ। এর মধ্যে দুর্নীতি, অনাচার, উপার্জনের ব্যবস্থা আছে, কিন্তু দেশের কল্যাণের কোনো লক্ষণ নেই। এবং এই ধরনের অনাচারের কারণেই আজ দেশের এই অবস্থা। আমাদেরকে বলা হয় আর কি যে আমাদের বিদ্যুতের ইনস্টলড ক্যাপাসিটি অনেক বেশি, আমাদের যা প্রয়োজন তার দ্বিগুণেরও বেশি। কি আমার ওই ইনস্টলড ক্যাপাসিটিতে? এর পুরোটা কখনোই উৎপাদন হয় না, তার অর্ধেক কখনো উৎপাদন হয় না।
আর যা উৎপাদন হয় সেটা বিতরণের ব্যবস্থা নেই, সারা দেশের লোডশেডিং চলছে, আর অন্যদিকে ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা আমরা খরচ করি। যেখানে আপনার ইনস্টল ক্যাপাসিটি আপনি ইউটিলাইজ করতে পারেন না, সেখানে আরো নতুন করে করার জন্য চুক্তি করতেছেন। আমরা শুনছি যে রূপপুর পাওয়ার প্ল্যান্টের মতো আরেকটা পাওয়ার প্ল্যান্ট করার জন্য চুক্তির আলোচনা চলছে। কি করবেন আপনি? আপনি যেসব বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছেন তার উৎপাদন নিশ্চিত করে বিতরণের ব্যবস্থা করলে তো আগামী আরো বহু বছর আমাদের নতুন আর কোনো বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দরকার নাই। এটা সরকারের হিসাব। এই সব কিছুর মধ্যে এবং অসম শর্তে আদানি থেকে বিদ্যুৎ আমদানি এবং আমাদের দেশের জাতীয় স্বার্থ বিনষ্টকারী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র, এই সব কিছু আমাদেরকে মেনে নিতে হবে। দেশের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে। আর এই লুটপাট, এই চুরি চামারির মাসুল দিতে হচ্ছে জনগণকে। বছরে 2বার 3বার করে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, তেলের দাম বাড়ানো হচ্ছে এবং জনগণকে আবার বলতেছে যে সমন্বয় করা হবে। সমন্বয় মানে কি? সবসময় তো দেশে সমন্বয় মানে বাড়ানো। সারা দুনিয়ায় আপনার ক্রুড অয়েলের দাম কমে যাচ্ছে, কিন্তু আমাদের দেশে তেলের দাম বাড়ানো, বিনামূল্যে সার দেবে এই বলে আমাদের সরকার সারের দাম বাড়ানো। ঘরে ঘরে চাকরি কোথায়? আজকে বিআইডিএস পর্যন্ত বলছে যে বেকারের সংখ্যা বাড়ছে, এবং আরো খুবই অ্যালার্মিং খবর যেটা সেটা হলো যে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। সরকারের প্রতিষ্ঠান পর্যন্ত বলতেছে যে আজকে দেশের প্রায় 38% মানুষ পরিবার তাদেরকে ঋণ করে চলতে হচ্ছে। অর্থনৈতিক উন্নয়ন আমাদের মন্ত্রীদের বলতে শুনি প্রতি বছর আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়ে যাচ্ছে, মাথা পিছু আয় বেড়ে যাচ্ছে। আপনি সাধারণ মানুষরা আমরা তো বুঝতে পারতেছি না যে কবে বাড়লো আমার এই উপার্জন। আবার যদি উপার্জন বেড়ে থাকে তাহলে তো আমার জীবনযাত্রার মান আরো ভালো হবে। আমার সন্তানের আমি আর একটু ভালো জামা কিনে দিতে পারবো, আমি তার মুখার একটু ভালো খাবার দিতে পারবো। আমি কি পাচ্ছি সেটা? কেন পাচ্ছি না? জিনিসপত্রের দাম বহু করে বেড়ে যাচ্ছে এবং তার সুবিধা ভোগ করছে মাত্র হাতে গোনা কিছু মানুষ। এই বাংলাদেশে কোটিপতি প্রতি বছর নতুন করে যারা হচ্ছে তার সংখ্যা একটা রিপোর্টে বলছে যে এর হার আর কি জনসংখ্যার ভিত্তিতে এর হার চীনের চেয়েও বেশি। এত কোটিপতি হয় আমার দেশে। আবার একইভাবে আমাদের দেশের গবেষণা সংস্থাগুলি বলছে যে আমাদের প্রতি বছর দরিদ্র মানুষের সংখ্যাও বাড়ছে। এই কোভিডের পর যে পরিমাণ মানে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে কখনো বাড়ে নেই। কর্মসংস্থান বলছে, আমাদের শিশু মৃত্যুর হার বাড়ছে, আমাদের আপনি যে বয়স সীমা আর কি যে মানুষ কত বছর বাঁচবে গড় আয়ু এটা কমে যাচ্ছে। অস্বাভাবিক ব্যাপার আর কি যে নর্মালি গড় আয়ু বাড়ে কিন্তু আমাদের কমে যাচ্ছে। আপনার জিনিসপত্রের দাম বাড়ার মানে হলো প্রকৃত মজুরি বা প্রকৃত আয় কমে যাওয়া। আপনাদের এখানে সাংবাদিকরা যারা আছেন আপনারা তো নির্দিষ্ট নিম্ন আয়ের মানুষ। জিনিসের দাম বাড়া মানে মজুরি কমা।
যারা মজুরি উপার্জন করে তাদের মজুরি কমা, আর যারা ওইভাবে করে না তাদের প্রকৃত আয় কমা। সমস্ত মানুষের এই প্রকৃত আয় বা প্রকৃত মজুরি কমে যাচ্ছে। এই অবস্থা, এটা মানা যায় না। এর পরিবর্তন সেই জন্যই এদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ একটা পরিবর্তনের প্রত্যাশা করছে। তারা সেই পরিবর্তন গণতান্ত্রিক প্রক্রিয়া করতে চায় বলেই শান্তিপূর্ণভাবে তার এই মনোভাব তারা ব্যক্ত করেছে। 7ই জানুয়ারি নির্বাচন নামে যে খেলা, সেই খেলায় তারা অংশগ্রহণ করে, এর মাধ্যমে তারা তাদের প্রতিবাদ জানিয়েছে, তাদের ক্ষোভ প্রকাশ করেছে, তাদের প্রতিবাদ তারা প্রকাশ করেছে। কিন্তু এই সরকার এটা পরোয়া করে না। তারপরও লজ্জা শরমের মাথা খেয়ে তারা বলে তারা নাকি জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের সমর্থন ধন্য হয়ে তারা আজকে ক্ষমতায় আছে। একটু আগে বাংলা ভাই বলতেছিলেন যে এতই যদি সমর্থনে আপনারা উদ্দীপ্ত, তাহলে ভয়টা পাচ্ছেন না। হয়তো কত জানে যে তাদের এই দাবি অসার, ফলে ভয়ের ব্যাপার আছে। জনগণের বিক্ষোভ, জনগণের বিদ্রোহ ভয় তারা করছে। সাধারণ মানুষ বড় কষ্টে আছে। আমরা যারা শ্রমিক আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ যে কোনোভাবে জড়িত, বিশেষ করে মতিক সাহেবের আলোচনা সবার জন্য বলছি আপনি যে আমাদের জুট মিলগুলি তো শেষ হয়ে গেছে। আমাদের চিনি কল, আমাদের 16টা চিনি কল ছিল, এখন মাত্র 7টা চিনি কল, তাও পুরা উৎপাদনে নাই। অথচ এই বাংলাদেশে একসময় আমরা 1 বছর কিন্তু চিনি কিছু রপ্তানিও করেছিলাম। অবশ্য জনসংখ্যা বেড়েছে, প্রয়োজন বেড়েছে, সব ঠিক আছে, কিন্তু আমরা এই চিনি কলগুলো যদি ভালো করে চালায় রাখতে পারতাম, তাহলে আজকে এত নির্ভরশীল হয়ে পড়তাম না। আপনাদের অনেকে জানা থাকার কথা যে শুধু আখ দিয়ে চিনি হয় না। আমাদের দেশে মিষ্টি আলু আমরা খাই, এই মিষ্টি আলু দিয়েও কিন্তু বহু বেশ বিপুল পরিমাণ চিনি উৎপাদন করে। আমরা ইচ্ছে করলে টেকনোলজি চেঞ্জ করে এই সুগার মিলগুলোকে চালু রাখতে পারতাম, কিন্তু আমরা উৎপাদন করে প্রয়োজন মেটানোর চেয়ে আমদানি করে প্রয়োজন মেটানোতে আগ্রহী বেশি, কারণ তাতে নগদ লাভের সম্ভাবনা আছে। যারা দেশের স্বার্থের পরোয়া করে না, নিজের স্বার্থের পরোয়া করে, ইমিডিয়েট স্বার্থের পরোয়া করে, তাদের কাছে ওটা সুবিধাজনক। তারপরে শিল্পগুলি বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধুগণ, আমরা মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি। কোনো বিশেষ দল, কোনো বিশেষ ব্যক্তির সুবিধা অসুবিধা বিবেচনা করার কোনো প্রয়োজন নাই। দেশটার স্বার্থ চিন্তা, আর এই সবকিছু চিন্তা করতে হলে আমাদেরকে ভাবতে হবে যে কোথায় যাচ্ছি আমরা। আমাদের বিদেশি ঋণের পরিমাণ $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে। আবার শুনছি আমরা যে শুধু চীনের কাছ থেকে নাকি $5 বিলিয়ন ঋণের আলোচনা চলছে। কত ঋণ বলবেন? এই দেশটাকে এত বেশি ঋণ নির্ভর করে ফেলা হচ্ছে যে শুধু ঋণের সুদ আর ঋণের কিস্তি দেওয়ার জন্য যে পরিমাণ টাকা প্রতি বছরে দরকার হবে, সম্ভবত আমাদের শিক্ষা বা স্বাস্থ্য বা কল্যাণমূলক যত বাজেট, তার চেয়ে বেশি টাকা ব্যয় করতে হবে আমাদের শুধু ঋণের কিস্তি আর ঋণের সুদ পরিশোধ। যে দেশের পরিস্থিতি এমন হয়, ওই দেশকে কোনো মতেই কোনো ভালো দেশ হিসেবে গণ্য করে না, এবং বিপজ্জনক পরিস্থিতির
সম্মুখীন হওয়া সম্ভব না। এই দেশটাকে বাঁচানোর লক্ষ্যে তাই আমাদের সবারই উচিত এখন থেকেই সচেতনভাবে চেষ্টা করা এবং যারা এইভাবে দেশটাকে সর্বনাশের মুখে ঠেলে দিচ্ছে তাদের হাত থেকে দেশটাকে মুক্ত করা। আগামী দিনের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই সেই লক্ষ্যেই হোক এবং সেই লক্ষ্য হলো দেশ এবং দেশের মানুষকে